আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা হয়তো বা বলতে পারেন আমি মেজর ডালিমকে নিয়ে কেন এত ভিডিও বানাচ্ছি। আপনি যদি মিথ্যাচারের জবাব না দেন, আপনি যদি মিথ্যাচারের সঠিক জবাবটা না জানেন, তাহলে আমার আগামী প্রজন্ম বিভ্রান্তি বা ভুলের দিকে চলে যাবে। ইতোমধ্যে আমরা পাঠ্যপুস্তকের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত পেছনের অংশ কিন্তু পাঠিয়ে দিয়েছি। এজন্য আমি মেজর ডালিমের প্রত্যেকটা বিষয়টাকে, ওনার এপিসোড আমি ওনাকে ভালোবেসে দেখছি না, আমি জাস্ট দেখছি যে ওনার মতো একজন খুনি কিভাবে মিথ্যাচার করতে পারে, কিভাবে একটা নতুন ইতিহাসের জন্ম দেওয়ার জন্য কাহিনী তৈরি করতে পারে। সেজন্য আমি মেজর ডালিমকে নিয়ে এপিসোড বানাচ্ছি। ডালিমের একটা মিথ্যাচারের জবাব। শেখ মুজিবকে হত্যার পরেও দীর্ঘকাল অর্থাৎ 1995 সাল পর্যন্ত মেজর ডালিম মিথ্যাবাদী ডালিম, যিনি মেজর মিথ্যাবাদী ডালিম বাংলাদেশে ছিলেন, উনি যে বলেছেন 3 লাখ মারা গিয়েছেন, 30 লক্ষ নয়, সেটার আমি একেবারে যুক্তি প্রমাণ তর্ক সহ একদম আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা বুঝতে পারবেন উনি একজন মিথ্যুক এবং স্বার্থলোভী। কারণ উনি 1995 সাল পর্যন্ত ছিলেন এবং 30 লক্ষের ঘটনা, সে মারা যাওয়ার পরে দীর্ঘ 21 বছর বিভিন্ন দল ক্ষমতায়, জিয়াউর রহমান, মুস্তাক, তারপরে এরশাদ, তারপরে বিএনপি ক্ষমতায় ছিল। তখন কেন এই রিপোর্টগুলো সেই সময়কার প্রকাশিত? তখন কিন্তু তিনি কখনো এই কথা বলেননি। কেন তিনি এই কথা বললেন? তিনি এসে নতুন ইতিহাস তৈরি করে আর একজনকে সুযোগ সুবিধা দিতে চান জাতির উপরে। উনি যে একজন কলঙ্কিত লোক, এই কথা বলে আবারও কলঙ্কিত হলেন। চলুন আলোচনাটা সেরে নিন। তখন তো 30 লাখের প্রচারণা এবং সংবাদ মাধ্যমগুলোতে ছাপানো হয়। চলুন তথ্যের ভিত্তিতে মিথ্যুক ডালিমের কবর রচনা করি। ডেভিড ফ্রস্ট, বিখ্যাত সাংবাদিক এবং টেলিভিশন ব্যক্তিত্ব, বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তির পর তার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। 1972 সালে 18 জানুয়ারি নিউ ইয়র্ক টেলিভিশনে ডেভিড ফ্রস্ট প্রোগ্রাম ইন বাংলাদেশ অনুষ্ঠানে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সেই সাক্ষাৎকারে দেশবাসীর উপর পাকিস্তানের উপর চালানো নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দেন বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের বিষয়টি তুলে ধরেন। অনেকের দাবি, এখান থেকে শুরু, অনেকের দাবি বঙ্গবন্ধু ডেভিড ফ্রস্টকে 3 লাখ বলতে গিয়ে 3 মিলিয়ন বলে ফেলেছে। এরপর থেকে 30 লাখ শহীদ হয়েছে বলে দাবি করা হয়। বঙ্গবন্ধু একথা বলার আগে দেশীয় আন্তর্জাতিক অনেক গণমাধ্যমে 30 লাখ ও তার বেশি লোক শহীদ হওয়ার তথ্য প্রকাশ করা হয়। যে বঙ্গবন্ধু একথা বলার অনেক আগে থেকে যে দেশে 30 লাখ বা তার অধিকও লোক শহীদ হয়েছে, একথা অনেক দেশি বিদেশি পত্রিকায় প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে প্রচারিত হতো চরমপত্র। সেই চরমপত্রের শেষ প্রচারে 1971 সালে 16 ডিসেম্বর সংখ্যায় 30 লাখের কথাটি বলা হয়। বিষয়টাকে ভালো করে বুঝিয়েন। শেখ মুজিব কত পরে বলছে, তার আগে 16 ডিসেম্বরের সংখ্যায় 30 লাখের কথাটি বলা হয়। বঙ্গবন্ধু বলার আগে সংবাদপত্রগুলোতে একই তথ্য ছাপা হয়েছিল। দৈনিক পূর্বদেশে 1971 সালের 22 ডিসেম্বর ইয়াহিয়া জান্তার ফাঁসি দাও শিরোনামে একটি সম্পাদকীয় ছাপা হয়। পূর্বদেশের এই সম্পাদকীয় যখন ছাপানো হয়েছিল তখন বঙ্গবন্ধু ছিলেন পাকিস্তান কারাগারে। সেখানে বলা হয়, হানাদার দুশ্মন বাহিনী, পাকিস্তানি বাহিনী বাংলাদেশের প্রায় 30 লাখ নিরীহ লোক ও 2 শতাধিক বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে। এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সংবাদপত্রগুলোতেও ছাপানো হয়েছিল পাক বাহিনীর নরপশুরা বাংলায় 30 লাখ মানুষকে হত্যা করেছিল। তেমনি একটা খবর প্রকাশিত হয় 1971 সালের 5 ডিসেম্বর দ্য বাংলাদেশ অবজারভার পত্রিকায় ছাপানো হয়, পাক আর্মি কিল্ড ওভার 30 লাখ পিপল। এই যে 30 লাখেরও বেশি লোক হত্যা করে। শুধু দেশীয় নয়, বিদেশীয় পত্রিকায় ছাপানো হয়। রাশিয়ান পত্রিকা প্রাবদাতে 1972 সালে ও জানুয়ারিতে ছাপানো হয় বাংলাদেশে শহীদ হয় 30 লাখ। একই তথ্য বাংলাদেশের পত্রিকায়ও ছাপানো হয়। 1972 সালের 5 জানুয়ারি মর্নিং নিউজ
এর সংবাদেও একই তথ্য অর্থাৎ 30 লাখের বিষয়ে ছাপানো হয়। শেখ মুজিবের কথা পরে আসুক, আগে এই ইনফরমেশনগুলো যে সংবাদপত্র বা মিডিয়ায় যেগুলো বলেছে সেগুলো নেন। একদিন পর দৈনিক বাংলার শিরোনাম ছিল জল্লাদের বিচার করতে হবে, সেখানে 30 লাখ শহীদের পক্ষে সাক্ষ্য প্রমাণ তুলে ধরা হয়েছিল। একই সময়ে বিদেশি পত্রিকাগুলোতে ছাপানো হয়। অ্যান্থনি মাসকারেনহাস পাকিস্তান সরকারের আমন্ত্রণে, যেমন এবার 24-এর গণ অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের যারা শহীদ বলেছে বা যারা হত্যা হয়েছে তাদেরকে বিচার বিবেচনা করার জন্য ইউনাইটেড নেশনের মানবাধিকার কমিশনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যদিও তারা নিখুঁত বা নিরেট বা খাঁটি তথ্য তারা বাংলাদেশের পক্ষ থেকে পায়নি। এই যে আমন্ত্রণে যুদ্ধ পরিস্থিতি কাভার করতে এসেছিলেন দ্য সানডে টাইমসে 1971 সালের 13 জুন ছাপানো হয় তার একটি রিপোর্ট। সেখানে বলা হয়েছিল গণহত্যার কথা। 1971 এপ্রিলে বলা হয়েছিল নিহতের সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে। 1971 এপ্রিলে, যখন পাকিস্তান এদেশে গণহত্যা চালাচ্ছে তখনও। সেপ্টেম্বরে বলেছিল এই সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে। এপ্রিলে অন্য পত্রিকা দাবি করেছিল 7 লাখ নিরস্ত্র লোককে হত্যা করা হয়েছিল। এছাড়া দ্য বাল্টিমোর দ্য সান 1971 সালের অক্টোবরে লন্ডনের একটি পত্রিকা 20 লাখের পক্ষে সাক্ষ্য প্রমাণ তুলে ধরেছিলেন। যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের পত্রিকাগুলো একই ধরনের সংখ্যা তুলে ধরেছিলেন। ন্যাশনাল জিওগ্রাফি 1972 সালে সেপ্টেম্বরে তুলে ধরেছিল শহীদের সংখ্যা 30 লাখ। এবার চোখ দেওয়া যাক বিশ্বের সেরা সেরা গবেষক কী তথ্য দিয়েছেন তার দিকে। রাজনীতিবিদরা রাজনীতি বিজ্ঞানী আর.জে. রুমেল তার বিখ্যাত দুটি বই চাইনিজ ব্লাডি সেঞ্চুরি এবং লেদাল পলিটিক্স, এই বই দুটিতে বাংলাদেশের গণহত্যার খতিয়ান একদম প্রমাণাদি সহ, একদম রিপোর্ট সহ, কতজন শিশু, কতজন নারী, এই ধরনের বুদ্ধিজীবী, এই ধরনের রিক্সাওয়ালা যত কিছু আছে সব কিছু সুন্দর করে তিনি একটা খতিয়ান আকারে প্রকাশ করেছেন। আমরা পাবো, তিনি দেখিয়েছেন যে ওখানে গেলে আমরা পাবো। আসলে তিনি দেখিয়েছেন বাংলাদেশে 1971 সালে মুক্তির সংগ্রামে 30,03,000 মানুষ প্রাণ হারিয়েছিলেন। গণহত্যা নিয়ে একটি বহুল আলোচিত বই হলো সেঞ্চুরি অফ জেনোসাইড, ক্রিটিক্যাল এসেস অ্যান্ড আই উইটনেস অ্যাকাউন্টস। সারা বিশ্বে সমাদৃত বইয়ে লেখা আছে পাক বাহিনী বাংলাদেশে 30 লাখ লোক হত্যা করেছিল। ম্যাসাকার বইয়ে রবার্ট পাইন 30 লাখ শহীদের যৌক্তিকতা তুলে ধরেছেন। পাকিস্তানের দ্য রেডিক্যাল ট্রুথ বইয়ে বলা হয়েছে 30 লাখ বাঙালিকে হত্যা করেছিল পাক বাহিনী। গিনেস বুকে স্থান পাওয়া ওই দ্য রেডিক্যাল ট্রুথ, এটা গিনেস বুকে স্থান পাওয়া রেকর্ড করে একটা বই। এই বইয়ে বলেছে 3 লাখ নারীর সম্ভ্রমহানি করেছিল এই হানাদার পাক বাহিনী। পাক জান্তা ইয়াহিয়া খান নিজেই 30 লাখ লোক হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। ইয়াহিয়া বলেছিল ওদের 30 লাখ হত্যা করো, বাকিরা আমাদের থাবার মধ্যে থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বা দাসত্ব স্বীকার করে নেবে। ইউনাইটেড নেশনের ডিক্লারেশন অফ ইউনিভার্সাল হিউম্যান রাইটস 1981 সালে লিখেছে মানব সভ্যতার ইতিহাসে যতগুলো গণহত্যা সংঘটিত হয়েছে তার মধ্যে অল্প সময়ের মধ্যে সবথেকে বেশি সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে বাংলাদেশে 1971 সালে। আর এই মেজর ডালিম মিথ্যেবাদী, ইনি 1995 সাল পর্যন্ত বাংলাদেশে ছিলেন। তখন 30 লাখের 3 লাখ কখনো বলার সাহস পাননি। এখন উনি এসে এমন একজন ব্যক্তির সামনে এসে উনি সাক্ষাৎকার দিচ্ছেন যে ব্যক্তি ইলিয়াস সাহেব সারা জীবন বলেছে যে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে ধর্ষণ করেছিল বা তাকে তুলে নিয়ে এসেছিল, অপহরণ করেছিল। অথচ মেজর ডালিম তার নিজের লেখা বই আমি মেজর ডালিম বলছি, এবং মেজর ডালিম নিজেও ওই সাক্ষাৎকারে বলেছে তার স্ত্রীকে শেখ কামাল তুলে নিয়ে যায়নি বা তার স্ত্রীর সাথে শেখ কামালের কোনো কানেকশনই ছিল না। তো এই মিথ্যেবাদী সাক্ষাৎকার নিয়ে আর একজন মিথ্যেবাদীকে ওখানে নিয়ে এসে যিনি মুনাফিক, যিনি বেঈমান, তিনি দেশের জন্য কোনো কিছু করেছেন
আমার এটা মনে হয় না, কারণ তিনি তো আত্মগোপনে আছেন এবং 1995 সাল পর্যন্ত তিনি বাংলাদেশেই ছিলেন এবং বিভিন্ন দূতাবাসে চাকরি করেছেন। উনি যে দেশের জন্য কি কলা ছিঁড়েছেন, কি করেছেন, সেটা বাঙালি জাতি খুব ভালো মতোই জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।